আসসালামু আলাইকুম সকলকে। আজকে পড়ব রসায়ন এবং শক্তি, কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি। আমাদের রসায়ন, এটা অষ্টম অধ্যায়। ওকে, তো এই অধ্যায়ে আমাদের আলোচ্য টপিক কী কী থাকবে তা যদি আমরা একটাবার দেখি। রসায়ন পরিবর্তনের সাথে শক্তি উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবা এই অধ্যায়টা পড়ে। রাসায়নিক পরিবর্তন এর সাথে শক্তি উৎপাদন, এই বিষয়টা আমরা রিলেট করতে পারবো। তাছাড়াও শক্তি উৎপাদনে জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব অনুধাবন, পরিবেশ সুরক্ষায় এগুলা ব্যবহার সীমিত রাখতে এবং উপযুক্ত জ্বালানি নির্বাচনে সচেতনতার পরিচয় দিতে পারবো। এগুলা কমন টপিক। নিচে আসো জারণ বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়ায় আমরা জানবো জারণ বিজারণ প্রক্রিয়াটা কি। দেন রাসায়নিক বিক্রিয়া ব্যবহারে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া আমরা যাব। দেন হলো গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষে তড়িৎদ্বার গঠন, গ্যালভানিক সেল নিয়ে, ড্যানিয়েল সেল নিয়ে বিস্তারিত পড়াশোনা দেওয়া আছে। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবো। তড়িৎ রাসায়নিক কোষের সাহায্যে কোষের প্রয়োগ ব্যাখ্যা করতে পারবো এবং তুলনামূলক বিশ্লেষণ করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে মতামত দিতে পারবো। তাছাড়াও আমরা বিক্রিয়ার প্রকারভেদে যাব। বিক্রিয়ার প্রকারভেদে আমরা দেখব তাপহারী বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা বিক্রিয়ায় তাপের উৎপাদনের উপর ডিপেন্ড করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো এই যে এইগুলা হলো আমাদের এই অধ্যায়ের মোটামুটি আলোচ্য টপিক। তো রসায়ন এবং শক্তি, কেমিক্যাল অ্যান্ড এনার্জি। তো রাসায়নিক শক্তির মধ্যে আমাদের যে টপিকগুলো আছে, এখানে ফার্স্টে বলা হয়েছে যে দুটো শক্তি সম্পর্কে, বন্ধন শক্তি এবং আন্তঃআণবিক শক্তি। বন্ধন শক্তি মানে কি? একটা পরমাণুর সাথে একটা পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে, এটাই হচ্ছে বন্ধন শক্তি। তো এই যে এই বন্ধন শক্তির মাঝে আবার অনেকগুলোই আমরা পড়ি। একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, একটা হচ্ছে তোমার ধাতব বন্ধন। যখন এটা ধাতু প্লাস অধাতু হয় তখন এটা হচ্ছে আয়নিক বন্ধন, যখন এটা অধাতু প্লাস অধাতু হয় তখন এটা সমযোজী বন্ধন, যখন ধাতু প্লাস ধাতু হয় তখন এটা ধাতব বন্ধন আমরা বলে থাকি। এগুলো হচ্ছে কি বন্ধন শক্তি। আবার এমনও হইতে পারে যে একটা অণুর সাথে অন্য একটা অণুর বন্ধন। আমরা এটা এখন যেটা পড়ছি সেটা হলো, মনে করো হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়াল টু হাইড্রোজেন গ্যাস, তাই না? এটা একটা, এটার মধ্যে যে বন্ধনটা আছে, এই যে এই হাইড্রোজেন এবং হাইড্রোজেন যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এখানে একটা বন্ধন শক্তি লেগেছে। সেমভাবে সোডিয়াম এবং ক্লোরাইড যখন একসাথে হয়, সোডিয়াম একটা ধাতু, ক্লোরাইড একটা অধাতু, ধাতু এবং অধাতু মিলে যখন সেটা গঠন হবে তখন সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কোন বন্ধনটা লেগেছে? এখানে হলো আয়নিক বন্ধনটা লেগেছে। তাহলে এই পরমাণুর মধ্যে আমরা কি পাই? বন্ধন শক্তিটা পাই। পরমাণুর মধ্যে বন্ধন শক্তি, যেটা আয়নিক হইতে পারে, যেটা সমযোজী হইতে পারে, যেটা ধাতব হইতে পারে, তাই না? সেমভাবে আবার আমরা যদি দেখি অণুর মধ্যে আমরা কি পাবো? অণুর মধ্যে আমরা আন্তঃআণবিক শক্তিটা পাবো। আন্তঃআণবিক শক্তি। তো আন্তঃআণবিক মানে কি? অণুর সাথে অণুর যে বন্ধন। মনে করো এখানে একটা গ্যাস আছে যেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস তো একটা অণু নাই এই জায়গাটাতে, একাধিক অণু আছে নিশ্চয়ই। তো একটা অণুর সাথে, একটা হাইড্রোজেন অণুর সাথে আরেকটা হাইড্রোজেন অণুর যে আকর্ষণ, সেটাই হচ্ছে মূলত আন্তঃআণবিক আকর্ষণ। ঠিক আছে? তো এই সবগুলা শক্তিকে আমরা একসাথে বলি রাসায়নিক শক্তি। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হলো বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। তো এই যে বন্ধন শক্তি, তো বন্ধন শক্তি, বন্ধনে আবদ্ধ একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত হয় তাকে আমরা বন্ধন শক্তি বলি। তাহলে এটা হচ্ছে মূলত বন্ড এনার্জি। একটা পরমাণু একটা পরমাণুর সাথে যে বলে আকর্ষণ থাকবে, এটা কি? বন্ধন শক্তি। আর সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়নের মধ্যে যে আয়নিক বন্ধন বিদ্যমান, আমরা জানি সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম থাকে এবং ক্লোরাইড থাকে, তাই না? এই দুটো যে বলে আকর্ষণ বিদ্যমান থাকে এদের মাঝে, এটাই হচ্ছে মূলত আমাদের আয়নিক বন্ধন। তাহলে এটা এক প্রকার বন্ধন, এই যে আয়নিক বন্ধন বিদ্যমান। এবং কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন এবং অক্সিজেনের সাথে সমযোজী বন্ধন বিদ্যমান। আবার লোহার মধ্যে একটা আয়রন পরমাণুর সাথে আরেকটা আয়রন পরমাণু ধাতব বন্ধন বিদ্যমান। এই যে আয়রন আর একটা ধাতব দ্বন্দ্ব দিয়ে তুমি চিন্তা করো, এখানে ধাতব দ্বন্দ্বের মাঝে আমাদের অনেকগুলা এখানে তোমার আছে, আয়রন পরমাণু আছে। তাহলে একটা আয়রন পরমাণুর সাথে অপর একটা আয়রন পরমাণুর যে বন্ধন, সেটাই হচ্ছে আমাদের এখানে ধাতব বন্ধন।
তো এই যে এই সকল বন্ধন আমাদের একটা পরমাণুর সাথে একটা পরমাণুর যে আকর্ষণ থাকে আমরা বন্ধন শক্তি বলে। হ্যাঁ, এবার আসে আন্তঃআণবিক বন্ধন। সমযোজী যৌগের অণু সময় একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত হয় তাকে আন্তঃআণবিক শক্তি বলা হয়। মনে করো শক্তি বলা হয়, মনে করো এই যে ক্লোরাইড, হ্যাঁ, এই ক্লোরাইডের গ্যাস, এই অসংখ্য ক্লোরাইড যখন একসাথে থাকবে তখন সেটাকে আমরা বলি তোমার অনেকগুলো ক্লোরাইড গ্যাস, এবং অনেকগুলো ক্লোরাইড গ্যাসের মধ্যে যে পরস্পর আকর্ষণ, এটাই হচ্ছে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টার মলিকিউলার এনার্জি, নট ইন্ট্রা। এটা ইন্টার, নট ইন্ট্রা। এটা আন্ত, নট অন্ত। ঠিক আছে, যেমন পানি একটা সমযোজী যৌগ, একটা পানির অণুর সাথে আশেপাশের অন্যান্য পানির অণুসমূহ আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে, অনেকগুলো পানি থাকবে, পানির সাথে পানির যে আকর্ষণ সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। ঠিক আছে, H2O যখন অনেকগুলো থাকবে, একটা পানির সাথে আরেকটা পানির যে আকর্ষণ সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বন্ধন, যেটা হচ্ছে ইন্টার মলিকুলার এনার্জি। আর ইন্ট্রা মলিকুলার এনার্জি যেটা যদি বলতে চাও, ইন্ট্রা এখানে কোন বন্ধনটা আছে? সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে পানির মাঝে আছে সমযোজী বন্ধন, আবার পানির সাথে পানির যে বন্ধন সেটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। সেমভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, একটা সোডিয়াম আয়নের চারদিকে 4টা ক্লোরাইড আয়ন বন্ধন অবস্থান করে। এই যে 6টা ক্লোরাইড আয়নের মধ্যে পরস্পর আয়নের মধ্যে আকর্ষণ বিদ্যমান থাকে। প্রতিটা ক্লোরাইড আয়নের চারদিকে 6টা সোডিয়াম আয়ন অবস্থান করে। এখানে প্রতিটা ক্লোরাইড আয়নেও 6টা সোডিয়াম আয়নের মধ্যে আকর্ষণ বিদ্যমান থাকে। তো মোটামুটি এটাই। তো আয়নিক যৌগে আয়নসমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি থাকে, এই আকর্ষণ শক্তি সমযোজী অণুর আণবিক শক্তির চেয়ে বেশি হয়। মানে হলো আয়নিক যৌগে আমরা জানি সচরাচর আকর্ষণ শক্তির মান অনেক বেশি থাকে, প্রায় তোমার 3000 কিলোজুল পার মোল অবধি পর্যন্ত হয় আয়নিক যৌগের জন্য যে বন্ধন শক্তি এটা। আর সমযোজী যৌগের জন্য মোস্ট প্রবাবলি 1100 থেকে মোস্ট প্রবাবলি 1700 বা সামথিং, এমন কিছু 1100 থেকে 1500 এমনটা হয়। তো এই জন্য আমরা দেখব, যেহেতু আন্তঃআণবিক এখানে আকর্ষণ শক্তিটা বেশি সমযোজী যৌগের আয়নিক যৌগের ক্ষেত্রে, তাই দেখবা যে আয়নিক যৌগটাকে গলতেও বেশি তাপমাত্রার প্রয়োজন হচ্ছে। এই যে গলনাঙ্ক তার বেশি, স্ফুটনাঙ্কও তার বেশি। ঠিক আছে, সমযোজী যৌগের চাইতে। এজন্য আয়নিক যৌগসমূহ সাধারণত কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, এবং আয়নিক যৌগসমূহ তোমার এত বেশি এদের মাঝে তোমার থাকে যে বন্ধন শক্তি থাকে, তারা সাধারণত কঠিন অবস্থা ফর্ম করে। আর সমযোজী যৌগসমূহ সাধারণ তাপমাত্রা তরল বা বায়বীয় অবস্থায় থাকে। তো এই যে পানি দেখো না তরল, আবার গ্যাসগুলো তেমন বায়বীয়, কারণ এদের মাঝে সমযোজী বন্ধন আছে। তবে অনেক সমযোজী যৌগ আছে যেগুলো কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, ব্যতিক্রম থাকতে পারে, ন্যাফথালিন তার উদাহরণ। একই পরমাণু দিয়ে উৎপন্ন সমযোজী অণুসমূহের আণবিক শক্তির চেয়ে দুটা ভিন্ন পরমাণু দিয়ে গঠিত অণুর আন্তঃআণবিক শক্তি বেশি হয়। একই পরমাণু দিয়ে গঠিত পরমাণুর চাইতে দুটা ভিন্ন পরমাণুর দিয়ে গঠিত যে আণবিক শক্তি এটা বেশি হয়। মনে করো হাইড্রোজেন এবং হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেন এবং হাইড্রোজেনের সাথে যে মৌলগুলা, এগুলোর চাইতে আমাদের হাইড্রোক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক মৌলগুলোর মধ্যে আকর্ষণ শক্তি অনেক বেশি, কারণ এখানে একাধিক ভিন্ন মৌল আছে। এরপর আসে রাসায়নিক শক্তির বিক্রিয়া শক্তির রূপান্তর। তো আমরা জানি শক্তির রূপান্তর হয়, এক রূপ থেকে অন্য রূপে সে রূপান্তরিত হয়, শক্তির তৈরিও হয় না, শক্তির বিনাশও হয় না। তো এটা হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি। তো এই যে এখানে ঘুরেফিরে কথা বলছে, রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কসমূহের শক্তি দিয়ে বিক্রিয়া ঘটাতে হয়, অথবা কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার ঘটার ফলে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় শক্তির কী ঘটে? রূপান্তর ঘটে। বিক্রিয়া ঘটাতে যে শক্তি দিতে হয় বা বিক্রিয়া ঘটার ফলে যে শক্তি উৎপন্ন হয় তার বিভিন্ন রূপ হতে পারে, যেমন তাপশক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি এবং শব্দ শক্তি ইত্যাদি। এবার আসো শক্তি পরিমাপের একক। শক্তি পরিমাপের জন্য একক কি? তো পূর্বে শক্তি পরিমাপের জন্য ক্যালোরি বা কিলো ক্যালোরি একক ব্যবহার করা হতো, এবং আমরা এখন বর্তমানে শক্তি পরিমাপের একক হিসেবে জুল ইউজ করছি, তাই না? একক হলো জুল। তো ক্যালোরি এবং জুলের মাঝে একটা সম্পর্ক আছে, ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জুল, এটা মনে রাখবা। এবার আসো আমরা এই যে বিক্রিয়াসমূহকে ভাগ করতে পারি, ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিয়াকশন। বিক্রিয়ায় তাপের উৎপাদনের উপর ডিপেন্ড করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া ΔH এর মান ঋণাত্মক হয়। কেন ঋণাত্মক হয় আমরা আগেও দেখে আসছি, যদি আমাদের সামনে থাকে আমরা নিশ্চয়ই দেখব। তাপহারী বিক্রিয়া ΔHটা ধনাত্মক হয়, তাপহারী বিক্রিয়া ΔHটা ধনাত্মক হয়।
তো আমরা ডেল এইচটা মূলত কীভাবে বের করি? ডেল এইচ নির্ণয়ের জন্য দুটো সূত্র আছে, একটা আমরা অভ্যন্তরীণ শক্তি দিয়ে বের করতে পারি, একটা আমরা বন্ড এনার্জি, হ্যাঁ, টোটাল বন্ধন শক্তি দিয়ে বের করতে পারি। আমি মনে রাখছিলাম বন্ড এনার্জির ক্ষেত্রে তোমরা 12 দিয়ে মনে রাখবা, বন্ড এনার্জি বা বন্ধন শক্তির জন্য 12 দিয়ে মনে রাখবা, মানে E1 মাইনাস E2, ঠিক আছে? তখন কি হবে? B1, বি দিয়ে মনে রাখা যায় আর কি, B1 মাইনাস B2। আর অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে উল্টা 21, E2 মাইনাস E1, E2 মাইনাস E1। এক্ষেত্রে আমরা 1কে বলবো বিক্রিয়ক, 2কে বলবো উৎপাদ। তাহলে দেখো, যখন বন্ধন শক্তির জন্য তুমি ডেল এইচটা বের করতে যাবা বন্ধন শক্তি ইউজ করে, তখন তোমাকে বলতে হবে যে বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি। এটা হচ্ছে তখনের ডেল এইচের সূত্র। আর যখন তোমাকে মোট এই যে তোমাকে যখন এখানে দেওয়া থাকবে, অভ্যন্তরীণ শক্তিটা দেওয়া থাকবে, তখন এটা হচ্ছে বন্ধন শক্তির বিষয়, হ্যাঁ, বন্ড দিয়ে যখন করবা 12, বন্ধন দিয়ে 12 মনে রাখতে বলছিলাম। আর অভ্যন্তরীণ শক্তি দিয়ে যখন ম্যাথটা করবা, ডেল এইচের সূত্রটা বলবা, ডেল এইচ ইজ ইকুয়াল টু উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি মানে E2 মাইনাস বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি মানে E1, E2 মাইনাস E1। ওকে, তাহলে এটা গেল। এই যে ডেল এইচ কীভাবে বের করতে হয়, E2 মাইনাস E1। এবার আসো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া তাপ উৎপাদন, এটা তোমরা রিডিং দিতে পারো, অত আহামরি কিছু না। যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তাপ উৎপাদী বিক্রিয়ার সমীকরণ লেখার সময় বিক্রিয়ার ডান পাশে তাপ লেখা যেতে পারে, ডেল এইচ দিয়ে প্রকাশ করা হয়। এবং তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচের মান কি হয়? ঋণাত্মক হয়। এই যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করছে, যেখানে 890 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়েছে। দেখো, উৎপাদের সাথে আমরা কি আকারে লিখলাম? উৎপাদের সাথে পজিটিভ আকারে এটা লিখলাম, উৎপাদের সাথে পজিটিভ আকারে আমরা লিখলাম এটা। তবে ডেল এইচ আকারে লিখলে এটাকে কি লিখবা? ডেল এইচ আকারে লিখলে এটাকে মাইনাস 890 কিলোজুল লিখবা, ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ নেগেটিভ হয়, তাপ হারি বিক্রিয়া ডেল এইচ পজিটিভ হয়। তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ নেগেটিভ হয়, তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ নেগেটিভ হয়। তাপ হারি বিক্রিয়া ডেল এইচ পজিটিভ হয়। আচ্ছা, তো এই জায়গাটাতে দেখো, আমাদের যখন এটা উৎপাদের সাথে লিখেছে, উৎপাদের সাথে যখন এটা লিখেছে তখন এটা পজিটিভ আকারে লিখেছে, তাই না? আবার তোমার যদি মন চায় তুমি বিক্রিয়কের সাথে লিখবা, তখন এটা আবার এদিকে মাইনাস হিসেবে চলে আসবে, আর মাইনাস 890 কিলোজুল হিসেবে তোমাকে লিখতে হবে। বিষয়টা বুঝিও, উৎপাদের সাথে যখন তুমি লিখবা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তখন এটা পজিটিভ, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তখন এটা তুমি নেগেটিভ করে লিখবা। ওকে, যখন এটা উৎপাদের সাথে লিখবা, আমরা সচরাচর উৎপাদের সাথেই লিখি। তো এখন তোমার যদি মন চায়, তুমি যদি আরেকটু করতে চাও, মনে করো এটা এই পাশে প্লাস 890 কিলোজুল আছে, তুমি এই পাশে নিয়ে আসতে চাইবে এটাকে, তখন তোমাকে মাইনাস 890 কিলোজুল হিসেবে লিখতে হবে। ওকে, আর ডেলে চাকা লিখতে হলে মাইনাস হিসেবে লিখতে হবে। আর তাপ হারির বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হয়? তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়কে প্লাস হিসেবে লিখি, বিক্রিয়কে প্লাস হিসেবে লিখি, তখন এটা উৎপাদে তুমি লিখতে যাও, তখন এটা আবার মাইনাস হিসেবে লিখতে হবে, কারণ এখানে আমরা প্লাস আকারে লিখেছি, মানে উল্টা, একটা অপরটার উল্টা। তাপ উৎপাদী বিক্রিয়ায় এটা জাস্ট একটা লাইন মনে রাখলে চলবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা উৎপাদে পজিটিভ আকারে লিখি, তাপ হারি বিক্রিয়ায় বিক্রিয়কে পজিটিভ আকারে লিখি, ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদে পজিটিভ চিহ্ন দিয়ে লিখি, তাপ হারি বিক্রিয়ায় বিক্রিয়কে পজিটিভ চিহ্ন দিয়ে লিখি। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ হলো নেগেটিভ, তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ হলো পজিটিভ। এতটুকু জানলেই চলে যাবে। এবার আসো শুকনা চুন এর সঙ্গে হলো ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডে পানি ডাললে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই যে ক্যালসিয়াম অক্সাইড, যখন এখানে পানি দিবা, মানে এটাকে বলা হয় চুন আর কি। চুনের ভিতর, তো চুনের মধ্যে তুমি যখন পানি দিবা, এটা তোমরা চাইলে টেস্ট করতে পারো বাসায়। চুনের মধ্যে যখন পানি দেওয়া হয়, মানে এটা তোমরা আমাদের বাসায় যে চুনগুলো থাকে এগুলোতে অলরেডি পানি দেওয়া থাকে, দ্যাটস ওয়াই তোমরা হয়তো সত্যি ফলাফলটা নাও পাইতে পারো, হ্যাঁ। বাট যখন তুমি পিওর চুন পাবা পানি ছাড়া, ওখানে তুমি যখন আস্তে 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 পানি দিতে থাকবা ফুটায় ফুটায়, হ্যাঁ, আবার পানির মধ্যে চুন না, চুনের মধ্যে পানি, হ্যাঁ। তুমি পানির মধ্যে যখন চুন ফেলবা তখন এটা হবে না ঠিকঠাকভাবে, তুমি চুনের মধ্যে পানি ফেলতে হবে ফুটায় ফুটায়। চুনের মধ্যে আস্তে আস্তে পানি ফেললে দেখবে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাপ উৎপাদী বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে এখানে দেখবে ধোঁয়া বেরোচ্ছে, পানির এখানে চুন থেকে আস্তে আস্তে ধোঁয়া বেরোচ্ছে উত্তপ্ত হয়ে। তো এখানে আমাদের দেখো ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে স্বাভাবিকভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মানে এটাকে আমরা চিনি চুনের পানি হিসেবে। এই চুনের পানিটাই হলো মূলত আমরা পাই, হ্যাঁ। আমরা ডিরেক্ট চুনটা পাই না, আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হিসেবেই চুনের পানিটাই পাই, কারণ এখানে তারা বিক্রি করার আগে পানিটা মিশিয়েই দেয়। এরপরে এই বিক্রিয়াটাতে আমাদের প্রায় 63.95 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হয়। তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ আকারে লিখলে এটা আমরা মাইনাস হিসেবে লিখব। এবার আসো তাপ হারি বিক্রিয়া। তো
তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়া যে তাপ প্রদান করে যে বিক্রিয়া ঘটানো হয় তাকে আমরা তাপহারী বিক্রিয়া বলি, মানে তাপ শোষণ হয় যে বিক্রিয়াটাতে। ডেল এইচ আমরা অবশ্যই পজিটিভ আকারে লিখব। এই ক্ষেত্রে ডেল এইচটা কী আকারে লিখব? পজিটিভ আকারে। তবে তুমি চাইলে আচ্ছা, এই জায়গাটাতে আমরা ডেল এইচ কী আকারে লিখলাম? পজিটিভ আকারে। আর তাপ হারি বিক্রিয়ায় আমরা বিক্রিয়কে পজিটিভ আকারে লিখি। আর তাপ উৎপাদী বিক্রিয়া পজিটিভ আকারে কোথায় লিখতাম? পজিটিভ আকারে বিক্রিয়া উৎপাদে গিয়ে লিখতাম, উৎপাদে পজিটিভ চিহ্ন দিয়ে লিখে দিতাম। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কে পজিটিভ চিহ্ন দিয়ে আমরা ডেল এইচ এর ভ্যালুটা লিখতে পারি। তো এবার আসো, আমি যে বললাম বন্ধন শক্তি দিয়ে তুমি যদি বের করতে যাও, মানে আমরা যে বললাম আমাদের এখানে দুটো শক্তি থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, একটা হচ্ছে বন্ধন শক্তি। তুমি যদি বন্ধন শক্তি দিয়ে ডেল এইচ হিসাব করতে যাও, এক্ষেত্রে বি ওয়ান মাইনাস বি টু সূত্র হবে, ভারো বি ওয়ান মাইনাস ভি টু, ভারো বি ওয়ান মাইনাস বি টু। তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু বিক্রিয়কগুলার মোট বন্ধন শক্তি, মানে ভি ওয়ান মাইনাস উৎপাদগুলার মোট বন্ধন শক্তি। আর বন্ধন শক্তি মানে কি? বিক্রিয়কগুলো বন্ধন ভাঙার দেওয়ার জন্য যে মোট শক্তিটা লাগবে, আর উৎপাদগুলো ভাঙিয়ে দেওয়ার জন্য যে শক্তিটা লাগবে, সেটাই হচ্ছে মূলত বন্ধন শক্তি বোঝাচ্ছে। তো এখানে কিছু বন্ধন শক্তি আমাদেরকে চার্টে দেওয়া আছে, এখান থেকে আমাদের সচরাচর পরীক্ষা আসে। কার্বন হাইড্রোজেনটা আসে, তারপর নাইট্রোজেন নাইট্রোজেন, ব্রোমিন ব্রোমিনটা আসতে দেখা যায়। কার্বন এটা আসে না, হাইড্রোজেন এটা দেখতে পারো। আর এটা তো প্রচুর আসে, অক্সিজেন অক্সিজেন 498, এটা প্রচুর আসে। আর এগুলো খুব একটা আসে না, কার্বন অক্সিজেন দেখতে পারো। এগুলো আসে, তবে পরীক্ষার সিকিউতে তোমাকে দিয়ে দিবে কোনটার বন্ধন কত এটা। এগুলো আমরা সচরাচর সিকিউতে সলভ করি। এখানে মনে করো মিথেনে কয়টা বন্ধন আছে? কার্বন হাইড্রোজেন, এখানে বিন্যাস কিন্তু গাঠনিক সংকেতটা লিখে এভাবে হবে। তার মানে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, 4 ইন্টু CH। দেন কার্বন হাইড্রোজেন বন্ধনের শক্তি কত? 414, 414 দ্বারা গুণ দিলে তুমি CH4 এর বন্ধন শক্তি পেয়ে যাবা। সেমভাবে ক্লোরিন ক্লোরিন বের করলে তুমি ক্লোরিনটা পেয়ে যাবে। দেন বিক্রিয়কের মোট বন্ধন শক্তি তুমি পেয়ে গেছো। সেমভাবে এদিকেরটাও বের করতে পারলে উৎপাদের বন্ধন শক্তি পেয়ে যাবা। সূত্র কি? ডেল এইচ এর ভি ওয়ান মাইনাস ভি টু, ভি ওয়ান বিক্রিয়ক থেকে উৎপাদটা বিয়োগ করে দিবা, যেটা পাবে সেটাই ডেল এইচ এর ভ্যালু। ডেল এইচ যদি পজিটিভ পাও সেক্ষেত্রে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, ডেল এইচ যদি নেগেটিভ পাও সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এই যেখানে ডেল এইচটা নেগেটিভ পেয়েছে, তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবার আসো রাসায়নিক শক্তির ব্যবহার। রাসায়নিক শক্তিকে আমরা কোথায় ব্যবহার করতে পারি? তো এখানে মূলত থেকে রিডিং পড়া তোমরা দিবা, জ্বালানি পোড়ানো, তারপর আতশবাজি, ড্রাই সেল ইত্যাদি। ড্যানিয়েল সেল একটা বিক্রিয়া দেওয়া আছে, ড্যানিয়েল সেলে জিঙ্ক এবং কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট কপার উৎপন্ন হয়। এটা রিডিং পড়তে পারো। এই যে এখানে একটা খুব ফেমাস একটা বিক্রিয়া দেওয়া আছে। আমরা জানি উদ্ভিদ যে তার ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিলের সাহায্যে সে তার থাইলাকয়েড মেমব্রেনে সূর্যালোকের উপস্থিতিতে বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং পানির সহায়তায় সে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সাথে বাই প্রোডাক্ট হিসেবে সে অক্সিজেন এবং পানি তৈরি করে। ঠিক আছে? তো এই বিক্রিয়াটাও আমরা দেখতেছি যে এখানে সূর্যালোকের সূর্য শক্তিটা, তারপর এদিকে কার্বন ডাইঅক্সাইড পানি গ্লুকোজ তৈরি করতেছে। এই গ্লুকোজ আলটিমেটলি তোমার অ্যাসিমিলেশনে যাবে, অ্যাসিমিলেশনে গিয়ে সে তোমার শ্বসন প্রক্রিয়ায় গেল, এখানে গ্লাইকোলাইসিস অ্যাসিটাইলকোলাইসিস ক্র্যাবস চক্রের মাধ্যমে এটিপি শক্তি তৈরি করবে। আলটিমেটলি দেখো এই যে সূর্য শক্তিটা আলটিমেটলি আমাদের এখানে শক্তিতে পরিণত হলো না, বায়োলজিক্যাল কয়েনে পরিণত হলো না। এটা একটা শক্তি রূপান্তরের একটা মেকানিজম, এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাও। এই বিক্রিয়াগুলো পড়তে পারো। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিড বৃষ্টির ব্যাপারে কিছু কথাবার্তা বলা আছে, তোমরা এগুলো রিডিং দিলে আশা করি বুঝে যাবা। ঠিক আছে? তো সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড, আবার যদি সালফার ট্রাইঅক্সাইডটা সামহা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড। এইগুলো যখন আমাদের বৃষ্টির সাথে মিশে, বৃষ্টির পানির সাথে মিশে যায়, তখন ওই বৃষ্টিটাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির অনেকগুলো ক্ষতিকর প্রভাব আছে। এই যে গাছপালা মারা যায়, জলবায়ুর পানি অম্লযুক্ত হয়ে যায়, কারণ অ্যাসিড বৃষ্টি মানে পানিতেই অ্যাসিডিটি থাকবে, ফলে পানি অম্লযুক্ত হয়ে যাবে। আমরা জানি অম্লযুক্ত পানিতে মানে স্বাভাবিক প্রাণী বসবাস করতে পারবে না, মাছ এবং অন্যান্য জলজ প্রাণী টিকে থাকা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়াও যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, অব্যবহৃত জ্বালানি যেমন মিথেন থাকে। সূর্যের আলোর উপস্থিতিতে এগুলো নানা রকম বিষাক্ত গ্যাসের ধোঁয়া সৃষ্টি করে, যেখানে আমরা বলি ফটোকেমিক্যাল স্মোক। হ্যাঁ, ফটোকেমিক্যাল স্মোক বা ফটোকেমিক্যাল ধোঁয়া। ফটোকেমিক্যাল ধোঁয়া এটা খুবই বিষাক্ত। ফটোকেমিক্যাল ধোঁয়া আমাদের বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয় সাধন করে। সূর্যের অতিবেগুনি রশ্মিতে পৃথিবীতে রক্ষা করে। কাজে এই স্তরে ক্ষয় সাধন হলে পৃথিবীর মানুষ অতি ক্ষতিগ্রস্ত হবে, বিপর্যস্ত হবে। বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিন হাউস প্রভাব, এগুলো নিয়ে কথাবার্তা বলছে, হালকা রিডিং দিবা।
এবার আসে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। তো জ্বালানি পুড়িয়ে রাসায়নিক শক্তিকে আমরা তাপশক্তিতে রূপান্তরিত করি এবং এই তাপশক্তি আবার বিদ্যুৎ শক্তিতে পরিণত করা যায়। এবার আমরা জানবো কিভাবে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তিকে আমরা ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তাদের শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তি অথবা বিদ্যুৎ শক্তি বের করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাদেরকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলি। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের জন্য যদি সংজ্ঞা দেয় এটা বলতে পারো। এবং তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুটা ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দুটো ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড আংশিক ডুবানো থাকে। এরপর দণ্ড দুটিকে একটা ধাতব তার দিয়ে সরাসরি বা ব্যাটারির মধ্যে সংযোগ দেওয়া হয়। কোষের মধ্যে ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলা হয়। তাহলে এই যে ধাতব দণ্ডগুলোকে আমরা বলতেছি কি ইলেকট্রোড। তো আমরা যদি পড়ি একটু বিস্তারিত, তড়িৎ রাসায়নিক কোষকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল, একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। লাইসিস মানে হলো ভাঙা, ঠিক আছে? আর ইলেকট্রো মানে হলো তোমার কারেন্ট বা তড়িৎ বা বিদ্যুৎ, মানে হলো তড়িৎ বিশ্লেষ্য। আমরা এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ থেকে রাসায়নিক বিক্রিয়াটা ঘটাবো, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ থেকে আমরা রাসায়নিক বিক্রিয়াটা ঘটাবো, নামের সাথে মিল পাওয়া যায়। যে কোষে বাইরের কোনো তড়িৎ উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায় সেই কোষকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হয়। গ্যালভানিক কোষ কাকে বলে? যে কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল সেল বলা হয়। তাহলে খুব গুরুত্বপূর্ণ লাইন যে গ্যালভানিক কোষ কাকে বলে? এখানে তুমি বিদ্যুৎ শক্তিটা ইউজ করে, রাসায়নিক শক্তিটা ইউজ করে তৈরি করবা বিদ্যুৎ শক্তি। আর এখানে হলো বিদ্যুৎ থেকে তুমি ঘটাবা রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ, দুটার মেকানিজম বা দুটার প্রেক্ষাপট পুরোটাই আলাদা কিন্তু এই জায়গাটাতে। তো এই বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক সেল, তারপর ড্যানিয়েল সেল এগুলো পড়ার আগে আমাদের কিছু বেসিক অংশ আলোচনা করতে হবে। এই জন্য আমরা কিছু টার্ম পড়ব। ফার্স্ট অফ অল হচ্ছে কন্ডাক্টর বা বিদ্যুৎ পরিবাহী। এই বিষয়টা কি? যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়। যেমন হলো ধাতু, গ্রাফাইট। হ্যাঁ, গ্রাফাইট তো চিনো, পেন্সিলের ভিতরে যেটা থাকে এটাও গ্রাফাইট হয়ে একরকম। দেন গলিত লবণ, লবণের দ্রবণ, এগুলো ভাগ আছে আসলে। হ্যাঁ, পরিবাহীকে আবার অনেকভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার মেটাল, একটা হচ্ছে নন মেটাল, মানে একটা হচ্ছে তোমার সলিউশন থাকবে, একটা হচ্ছে মেটাল। মনে করো ধাতু আমাদের মেটালের মধ্যে পড়ছে, মানে এটা ইলেকট্রনিক প্রবাহ। হ্যাঁ, ইলেকট্রনিক পরিবাহী বলা হয় এটাকে। আর যেটা গলিত লবণ এটা হচ্ছে আয়নিক পরিবাহী মানে এখানে তোমার আয়নের মাধ্যমে পরিবাহীটা সম্পন্ন হয়। সেমভাবে অ্যাসিড ক্ষারের দ্রবণটাও। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ধাতু, গ্রাফ। এগুলো বিস্তারিত তোমাদের নাই আসলে, মোস্ট প্রবলি নাই, এগুলো এইচএসসিতে আছে। আছে কি? না, নাই। তড়িৎদ্বার নাই। আচ্ছা, তো বিদ্যুৎ পরিবাহীতে ধাতু এবং গ্রাফাইট, গলিত লবণ, লবণের দ্রবণ, অ্যাসিড ক্ষারের দ্রবণ ইত্যাদি এগুলো পরীক্ষা আসতে পারে ফর এমসিকিউ। এই বিশ্লেষ্য তড়িৎ পরিবাহী হিসেবে কোনটা ব্যবহারযোগ্য নয় এমনভাবে কোয়েশ্চেনটা আসে, ঠিক আছে? ধাতুর মধ্যে তোমাকে ডিরেক্ট দিয়ে দিল সোডিয়াম, পটাশিয়াম, আরেকটা দিয়ে দিল অধাতু, তখন তুমি ওখান থেকে বের করতে হবে কোনটা অধাতু, সেটা বিদ্যুৎ পরিবাহী হবে না, ঠিক আছে? এভাবে কোয়েশ্চেন হয়। বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর নির্ভর করে বিদ্যুৎ পরিবাহী দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে এই যে বললো ইলেকট্রনীয় পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। হ্যাঁ, ইলেকট্রনীয় পরিবাহী মানে আমাদের যেগুলো ধাতু ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, ইলেকট্রনীয় পরিবাহী কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সেসব পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। তাহলে খুব সহজ, ইলেকট্রনীয় মানে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে। তোমরা দেখেছো যে ধাতব বন্ধনে আমরা ধাতব শ্বাস বা ইলেকট্রন শ্বাস দেখি নাই, যেখানে অনেকগুলো ইলেকট্রন মুক্তভাবে ছোটাছুটি করতে পারে। এখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, গ্রাফাইটেও মুক্ত ইলেকট্রন আছে। এই সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়। সকল পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী। এই সকল পরিবাহীকে ইলেকট্রন পরিবাহী হলে যেমন লোহা, কপার, নিকেল, গ্রাফাইট ইত্যাদি ইলেকট্রন পরিবাহীর উদাহরণ। ওকে, দেন আসো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ইলেকট্রোলাইট। এখানে কি তাহলে এগুলো কঠিন হবে না? আমাদের এখানে দেখো লোহা কঠিন, কপার কঠিন, নিকেল কঠিন দণ্ড, গ্রাফাইটও কঠিন দণ্ডের মতো। বাট তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো কঠিন হবে না, এগুলো গলিত বা দ্রবীভূত মানে আয়নিক অবস্থায় যাবে। গলিত, আবার তুমি গলিত অবস্থায় দিতে হবে মানে এটা তোমার আয়নাইজড হইতে হবে। তুমি সোডিয়াম ক্লোরাইড শুকনা কিছু লবণকে তুমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কখনোই ইউজ করতে পারবে না। এটা সোডিয়াম ক্লোরাইড তখনই তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে, ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে যখন এটাতে তুমি পানি দিবা, মানে এটা সোডিয়াম ক্লোরাইডের সলিউশন তৈরি করবা।
তাহলে এটা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় এটা বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায়, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত অবস্থায় থাকে। এই আয়নের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিদ্যুৎ পরিবহন করে। এই যে আয়ন, মনে করো সোডিয়াম ক্লোরাইডে যখন তুমি পানি দিবা তখন এটা কি তৈরি হবে, সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন তৈরি হবে। এই যে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন আলটিমেটলি আমাদের এই পরিবহনের কাজটা করে যাবে। আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজী, ম্যাক্সিমাম ক্ষেত্রে আয়নিক যৌগসমূহ আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করতে পারে। কারণ আয়নিক যৌগসমূহে আমরা জানি একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন থাকে। এই যে ক্যাটায়নটা ধনাত্মক আয়ন হিসেবে, অ্যানায়নটা ঋণাত্মক আয়ন হিসেবে আমাদের এই জায়গায় কাজ করবে। এবং কিছু পোলার সমযোজী যৌগ, পোলার মানে কি, এক্ষেত্রে পোল সৃষ্টি হইতে হবে, মানে হলো পানি, লাইক H2O। পানিতে আমরা জানি পোল সৃষ্টি হয়, পানিতে আমরা কি জানি, পোল সৃষ্টি হয়। যেখানে তোমার 2 ডেল্টা মাইনাস, তারপর এখানে 2 ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, এখানে পোল সৃষ্টি হয় না তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের জন্য। এই যে পোলার সমযোজী যৌগে যেখানে পোল সৃষ্টি হয়, যে সমযোজী যৌগতে, এই পোলার সমযোজী যৌগসমূহ যেগুলো আছে এগুলাতে গলিত বা দ্রবীভূত অবস্থায় তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হিসেবে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ যদি বলো, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, কপার সালফেট আয়নিক যৌগ, সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার এখানে পানি, ইথানোয়িক অ্যাসিড, এই সবগুলো কিন্তু তোমার বিদ্যুৎ পরিবহনে কাজ করতে পারবে। এই তড়িৎ বিশ্লেষ্য আবার দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে যারা সম্পূর্ণরূপে আয়নিত হবে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে তারা স্বল্প পরিমাণে আয়নিত হবে। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণগুলো খুব ভালোভাবে পড়তে হবে। যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড এবং কপার সালফেট এবং সালফিউরিক অ্যাসিড। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যারা খুব অল্প পরিমাণে আয়নিত হবে, যেমন পানি এবং ইথানোয়িক অ্যাসিড। খুব 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 বেশি গুরুত্বপূর্ণ এই উদাহরণ দুটা। তীব্র তড়িৎ বিশ্লেষণ উদাহরণ কি, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আর মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে পানি এবং ইথানোয়িক অ্যাসিড। তাহলে তড়িৎ বিশ্লেষ্য গেল, এবার আসে তড়িৎদ্বার, যে ইলেকট্রোডগুলো আমরা ইউজ করবো সেগুলোর বিষয় কি বলে। তো রাসায়নিক কোষে বিগলিত ও দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে দুটো ইলেকট্রনের পরিবাহী বা ধাতব দণ্ড বা গ্রাফাইট প্রকাশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলা হয়। মানে হলো এটা 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 আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমাদের যে একটা ধাতব দণ্ড বা গ্রাফাইট প্রবেশ করানো হবে এটাকে আমরা বলতেছি ইলেকট্রোড বা তড়িৎদ্বার। এটাকে আমরা কি বলতেছি, ইলেকট্রোড বা তড়িৎদ্বার। তো এই যে রাসায়নিক কোষে একটা তড়িৎদ্বার কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, এই যে এখানে যে কোনো একটা আমাদের ইলেকট্রন ত্যাগ করবে, যে কোনো একটা ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হবে। আমরা জানি জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন, জারণ মানে কি ছাড়ন, জারণ মানে ইলেকট্রন ছাড়ন। তাহলে যে কোনো একটা তড়িৎদ্বার যখন ইলেকট্রন ত্যাগ করবে, দ্যাটস মিন্ট ওখানে আমাদের জারণ বিক্রিয়া সম্পন্ন হবে, অক্সিডেশন সম্পন্ন হবে। তো আবার সম্পূর্ণ কোষের তাহলে দেখো এটা যার ইলেকট্রন ত্যাগ করে তার জারণ বিক্রিয়া সংঘটিত হয়। অপরদিকে অপর তড়িৎদ্বার ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে। এই যে এই তড়িৎদ্বারের মধ্যে ওই ইলেকট্রনটা আবার গ্রহণ করা হবে। তার মানে কি, এটা যদি ইলেকট্রন গ্রহণ করে এখানে একটা বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করতেছে। তার মানে একদিকে জারণ হবে, একদিকে বিজারণ হবে। এদিকে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, কারণ অ্যানোডে আমাদের ইলেকট্রন ত্যাগ করে থাকে আর ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে থাকে। যে তড়িৎদ্বারে জারণ বিজারণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড তড়িৎদ্বার, আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলা হয়। আমরা জানি জারণ ঘটে অ্যানোডে আর বিজারণ ঘটে কোথায়, ক্যাথোডে। কেন জারণ ঘটবে, কারণ অ্যানোড ইলেকট্রন ছাড়ে, ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে। গেল। এখন আমাদের তড়িৎ বিশ্লেষণ কৌশল, একটা ছোট্ট একটা কৌশল এখানে দেওয়া আছে, দেখো। তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ শক্তি প্রয়োগ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় এবং গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় তড়িৎ বিশ্লেষণে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলা হয়। তাহলে খেয়াল করো, ইলেকট্রোলাইসিসের সংজ্ঞাটা এখান থেকে দিতে পারে চলে। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে, মানে হলো আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্য আছে, মনে করো সোডিয়াম ক্লোরাইড, এটা গলিত অবস্থায় আছে, ঠিক আছে, পানি দিয়েছো এর মধ্যে, এবং বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষের যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এখানে তুমি যদি আবার বিদ্যুৎ দাও, হ্যাঁ, এখানে যদি তুমি কারেন্টের লাইন দাও, যদি বিদ্যুৎ প্রবাহ দাও, তাহলে এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হবে ওটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। তাহলে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সলিউশনটা। এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে তুমি যদি বিদ্যুৎ পরিবহন দাও, বিদ্যুৎ পরিবহনের সময়, তখন এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, যে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে, এই প্রক্রিয়াগুলাই মূলত ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ বলা হচ্ছে। যেমন এই যে এখানে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে অ্যানোডে ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হওয়ায় আমাদের সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হলো সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম, দেখো সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম
এই যে এখানে সোডিয়াম ক্লোরাইড থেকে আমাদের কি তৈরি হয়েছে, সোডিয়াম সলিড এবং ক্লোরাইড গ্যাস তৈরি হয়েছে। এখানে আমাদের প্রক্রিয়াটা দেখাচ্ছে তোমার wait, আচ্ছা, তো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশলটা একটু দেখো। একটা কাঁচ বা চীনামাটির পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয় এবং গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে। স্বাভাবিকভাবে এখানে সোডিয়াম আয়ন আছে এবং ক্লোরাইড আয়ন আছে। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন চলাচল করতে পারে, আমাদের এখানে মাইগ্রেট হয়, এটা চলাচল করতে পারে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুইটা ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। এই যে এখানে গ্রাফাইট দণ্ড প্রবেশ করিয়ে দেওয়া হলো, যেখানে একটা অ্যানোড হিসেবে কাজ করবে, যেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। যেটা ক্যাথোড হিসেবে কাজ করবে এটাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, যেটা অ্যানোড হিসেবে কাজ করবে যেটাকে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম। এই দণ্ড দুটার একটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তে, অপরটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে। তাহলে দেখো, অ্যানোড মানে হলো যেটা ধনাত্মক, ধনাত্মক মানে পজিটিভ। এই যে পজিটিভ চার্জ খুব স্বাভাবিকভাবেই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে ক্লোরাইড নেগেটিভ, এটাকে আকর্ষণ করবে। ক্লোরাইডের ডিরেকশন দেখো এদিকে। যখন সে আকর্ষণ করবে, অন্যদিকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে তড়িৎ যুক্ত যুক্ত ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড ধনাত্মক আধানযুক্ত সোডিয়ামকে আকর্ষণ করবে। সোডিয়ামকে, এটা যেহেতু ক্যাথোড মানে ঋণাত্মক, এই যে সোডিয়ামটা সেটা দিকে আকর্ষণ হবে, আধানযুক্ত আকর্ষণ করবে। ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে। এই যে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করবে স্বাভাবিকভাবেই, হ্যাঁ। এই যে দেখো, ক্লোরাইড এখানে হাফ অণু দিয়ে দেখাইছে আর কি বিষয়টা। এখানে দুইটা ক্লোরিন দিলে তুমি ফুল ক্লোরিন পাবা। মনে করো দুইটা ক্লোরিন, দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে একটা ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে, এবং প্লাস দিবা দুইটা ইলেকট্রন, শেষ। এখানে হাফ দিয়ে দেখাইছে তোমাদের বিক্রিয়াটা বোঝানোর জন্য। বাট তুমি যদি এখানে তো হাজারো ক্লোরিন আছে, তাই না? দুইটা ক্লোরিন, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা, মানে তুমি এভাবে বলতে পারো, দুইটা ক্লোরিন, এই যে মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে, মানে তখন বিক্রিয়কে তুমি নেগেটিভ আকারে লিখবা। আমি যখন উৎপাদে লিখলাম তখন একটা পজিটিভ চিহ্ন দিয়ে লিখলাম, বি কেয়ারফুল। তাহলে আমি যখন এই দুইটা ক্লোরিন, দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে ক্লোরিন গ্যাসে পরিণত হলো, দিস ইজ। অপরদিকে ওই যে যেখানে আমাদের সোডিয়াম আছে ওইটার দিকে তাকাও। সোডিয়াম ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। এই যে ত্যাগকৃত ইলেকট্রনটা, এই যে ত্যাগকৃত ইলেকট্রনটা আমাদের, এই যে এখানে যে আমাদের ক্যাথোড, এই ক্যাথোড থেকে ইলেকট্রনটা গ্রহণ করবে সোডিয়াম। এই সোডিয়াম আয়ন, সে আমরা জানি ক্যাটায়ন আছে, ইলেকট্রন চাইবে, সে ইলেকট্রন গ্রহণ করে সে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। তাহলে একটা হচ্ছে ক্লোরিন নামক গ্যাসে পরিণত হইলো, একটা হচ্ছে সোডিয়াম নামক ধাতুতে পরিণত হইলো। এই জন্য দেখবা যে সোডিয়ামের নিচে সলিড মানে এস দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে সলিড মানে এস, মানে ধাতু বোঝাচ্ছে এটা। আর ক্লোরিনের পাশে গ্যাস দেওয়া আছে, তার মানে এটা গ্যাসে পরিণত হয়ে গেছে। এই যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন করব, তখন আমাদের এই উৎপাদগুলো আমরা পাবো। তাহলে ক্যাথোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয় তাকে আমরা ক্যাটায়ন বলি, অ্যানোড কর্তৃক যে আয়ন আকর্ষিত তাকে আমরা অ্যানায়ন বলি। এগুলো তো বুঝছো। এগুলা একবার তোমরা পড়তে পারো, রিডিং দিতে পারো, এগুলো অত কঠিন যে তা না। মানে এখানে আমাদের দুইটা একসাথে দেখানো হয়েছে সব সময়। মানে তুমি যখন গাঢ় সোডিয়াম ক্লোরাইড ইউজ করবা তখন বিষয়টা কেমন হবে। তো আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন আমরা পানি দেই তখন এখানে আমাদের পানির অণুও থাকে, সোডিয়াম ক্লোরাইডের অণুসমূহও থাকবে। এই যে সোডিয়াম ক্লোরাইডকে তুমি যখন বিশ্লেষিত করবা, সোডিয়াম আয়ন পাবা, সাথে ক্লোরাইড আয়ন পাবা। তুমি যখন আবার পানিকে বিশ্লেষিত করবা, এই যে পানিকে বিশ্লেষিত করবা, তখন তুমি হাইড্রোজেন আয়ন পাবা, আবার হাইড্রোক্সাইড আয়নও পাবা, ঠিক আছে। বা এটাকে আমরা অনেক সময়, আচ্ছা এটা বাদ দাও, H3O প্লাস, হ্যাঁ, এভাবে হাইড্রোনিয়াম আয়ন বলি, ওএইচ না বলে আর কি। আচ্ছা, তো এই যে তড়িৎ বিশ্লেষ্যকালে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বিশ্লেষণের বিদ্যুৎ প্রবাহকালে সোডিয়াম আর হাইড্রোজেন একই সাথে ক্যাথোডের দিকে যাবে, খেয়াল করো। তাহলে এখন আমাদের এখানে ধনাত্মক বা ক্যাথোড অংশ কয়টা, এখানে ধনাত্মক অংশ কয়টা, এই যে সোডিয়ামও ধনাত্মক, হাইড্রোজেনও ধনাত্মক, ক্লোরাইডও ঋণাত্মক, হাইড্রোক্সাইড ঋণাত্মক। তাহলে একই সাথে তারা যখন অ্যানোডের দিকে যাবে, এই যে আমাদের এখানে যখন যাচ্ছিল তারা, এই যে ক্যাথোড, এখানে বা তুমি যদি ঋণাত্মকটা বলো, একই সাথে দুইটা ঋণাত্মক একসাথে যাবে, একদিকে দুইটা ধনাত্মক একসাথে যাবে ক্যাথোডের দিকে। তো এটাই।
বিশ্লেষ্যকালে প্রবাহকালে সোডিয়াম এবং হাইড্রোজেন একই সাথে ক্যাথোডের দিকে যাবে। এই যে সোডিয়াম এবং হাইড্রোজেন যেটা আমাদের ধনাত্মক, এরা একই সাথে ক্যাথোডের দিকে যাবে। আমরা জানি সোডিয়াম আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আবার বেশি। হ্যাঁ, এটা আবার বুঝতে হবে যে সোডিয়াম আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ, মানে এটা তোমাকে যে তড়িৎ এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি সম্পর্কে জানতে হবে। ইলেকট্রন আসক্তি থেকে আমরা এটা জানি সোডিয়ামের চেয়ে হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা অনেক বেশি। কেন? হাইড্রোজেনের আকার ছোট, তো খুব সহজে টান মারতে পারে। তাই ক্যাথোডে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে এবং হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যদি হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়, এই যে তখন আমাদের কি হয়, এই যে হাইড্রোজেন ওই একটা ইলেকট্রন গ্রহণ করে সে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়, দুটো হাইড্রোজেন একসাথে হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। ঘটনা হচ্ছে এটাই। আবার ওইদিকে কি হয়, ওইদিকে আবার অ্যানোডের সাথে ক্লোরাইডের সাথে হাইড্রোক্সিল আয়নের প্রতিযোগিতা চলে। অ্যানোডে একই সাথে ক্লোরাইড এবং হাইড্রোক্সিল যায়। আমরা জানি হাইড্রোক্সিল এর ইলেকট্রন দানের প্রবণতা আমাদের ক্লোরাইড আয়নের চেয়ে বেশি থাকলেও দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার চেয়ে অনেক বেশি বলে হাইড্রোক্সিলের চেয়ে ক্লোরাইড আগে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে। মানে হলো আমরা তো বলেই দিয়েছি শুরুতে, এটা গাঢ় সোডিয়াম ক্লোরাইড। এই যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড, তার মানে ক্লোরাইডের ঘনত্ব অনেক বেশি। যেহেতু ক্লোরাইড অনেক বেশি হবে, তাই খুব সহজেই ক্লোরাইডটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে। এই যে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে দিল অ্যানোডে আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। তো একটি ক্লোরাইড আয়ন সে গ্রহণ করে, একটি ক্লোরাইড আয়ন অ্যানোডে তড়িৎদ্বার একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরাইড পরমাণুতে পরিণত হয়। যে দেখো ক্লোরাইড মাইনাসটা একটা ইলেকট্রন ত্যাগ করে সে ক্লোরাইড পরমাণুতে পরিণত হলো। দেন এরকম দুইটা ক্লোরাইড যখন একসাথে ত্যাগ করবে সে ক্লোরিন গ্যাসে পরিণত হয়ে যাবে। এই যে দুইটা ক্লোরিন একই সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়, মানে একটা ক্লোরিন পরমাণু পরিণত হলো, দেন ক্লোরিন গ্যাসে পরিণত হলো। ওকে, এখানে আমাদের একটা চকের মাধ্যমে একটা বোঝানো হয়েছে। পাত্রে থেকে যায়, এই যে পাত্রে আমাদের সোডিয়াম হাইড্রোক্সিল থেকে যায়, ফলে সোডিয়াম হাইড্রোক্সিল একত্র হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড খাত তৈরি হয়। এই যে দেখো, তাইলে একদিকে আমাদের সোডিয়াম রয়ে গেছে, কিন্তু একদিকে তোমার এদিকে সোডিয়াম কোনো কাজ করতে পারে না, বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করছে হাইড্রোজেন। অপরদিকে আমাদের এই যে জারণ প্রক্রিয়া সম্পন্ন করছে কি, ক্লোরিন। তাহলে এখান থেকে নেগেটিভ আধান ওএইচ রয়ে গেল, এদিক থেকে পজিটিভ আধান সোডিয়াম রয়ে গেল। এই সোডিয়াম এবং ওএইচ মিলে পরস্পরের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এই যে সোডিয়াম এবং ওএইচ মিলে পরস্পরের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড খাত তৈরি করে। এভাবে কোনো দ্রবণে একের অধিক প্রকারের ক্যাটায়ন আয়ন উপস্থিত থাকলে ক্যাথোডে কোন ক্যাটায়ন আগে গিয়ে চার্জ যুক্ত হবে, যা বা অ্যানোডে গিয়ে আগে চার্জ মুক্ত হবে, তা তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, এই যে এই চার্ট থেকে আমরা সেটা বের করি। আরেকটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব, আরেকটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। ঠিক আছে, এই তিনটা বিষয়ের উপর আমাদের এটা ডিপেন্ড করে। ওকে, তো আমরা কি পড়ছিলাম, আমরা যখন এখানে গাঢ় সোডিয়াম ক্লোরাইড নিব তখন আমাদের বিক্রিয়ার কৌশলটা কেমন হবে। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা মনে করি এখানে আমাদের গাঢ় সোডিয়াম ক্লোরাইড আছে। এই যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমাদের পানিও আছে নিশ্চয়ই। দেখো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা বললাম যে তুমি যখন এটা শুধু শুকনা সোডিয়াম ক্লোরাইড নিবে তখন এটা তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করবে না। এটা তড়িৎ বিশ্লেষক হিসেবে তখনই কাজ করবে যখন সোডিয়াম ক্লোরাইডের সলিউশন নিবে, তবে সেটা কনসেন্ট্রেটেড হবে এই ক্ষেত্রে আমাদের। তো সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন তুমি পানিও নিলা, তার মানে এখানে কি আছে, এখানে পানিও আছে। হ্যাঁ, পানিও আছে, তার মানে এখানে আমরা যখন আয়ন হিসাব করবো আমরা আয়ন কী পাচ্ছি, এই যে সোডিয়াম ক্লোরাইড থেকে আমি কী পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন পাচ্ছি, সাথে ক্লোরাইড আয়ন পাচ্ছি। এই যে পানি থেকে আমি কী পাচ্ছি, পানি থেকে আমি হাইড্রোজেন পাচ্ছি এবং সাথে ওএইচ আয়ন পাচ্ছি। তো আমরা জানি অ্যানোডে যে আয়ন ঘটে ক্যাথোডে বিজারণ ঘটে। ঠিক আছে, তো যখন আমাদের এখানে দণ্ড দিব আমরা, একটা হচ্ছে অ্যানোড দণ্ড, এটা হচ্ছে অ্যানোড দণ্ড, একটা হচ্ছে আমাদের ক্যাথোড দণ্ড। তাহলে এই অ্যানোড দণ্ডে আমাদের তোমার এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। অ্যানোড দণ্ডে আমাদের কি যাবে, নেগেটিভ অংশটা চলে যাবে আমাদের নেগেটিভ। এখন নেগেটিভ অংশ দুইটা আছে, একটা হচ্ছে ক্লোরাইড, একটা হচ্ছে হাইড্রোক্সাইড। তাহলে কে যাবে, এই নেগেটিভ অংশ তো দুইটা আছে, একটা হচ্ছে ক্লোরাইড এবং একটা হচ্ছে হাইড্রোক্সাইড। তাহলে অ্যানোডে কে আগে ইলেকট্রন দান করবে সেটা ডিপেন্ড করবে মূলত আমাদের এই ক্ষেত্রে কার ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি সেটার উপরে। ঠিক আছে, তাহলে এটা একটা হলো আমাদের। এখানে দেখলাম আমরা ক্লোরিন ইলেকট্রন এই ক্ষেত্রে আমাদের দান করে দিছে। এই গঠনের ক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রন দান করে সে, এই যে ক্লোরিন দুইটা ইলেকট্রন, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন দান করে সে ক্লোরাইড গ্যাসে পরিণত হয়ে গেল। ঠিক আছে, গেল। এরপর আসো আমাদের ক্যাথোডে কি হয়, ক্যাথোডে ধনাত্মক আয়ন যাবে। ক্যাথোডে সোডিয়াম আছে এখন ধনাত্মক হিসেবে, হাইড্রোজেন আছে। তাহলে কে যাবে, যে কোনো একটা যাইতে হবে। তাহলে হয় সোডিয়াম যাবে, না হয় হাইড্রোজেন যাবে। তো এক্ষেত্রে আমরা দেখব যে সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে আমাদের এখানে হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণের প্রবণতা অনেক বেশি। হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণের প্রবণতা অনেক বেশি, তাহলে খুব সহজে আমাদের এখানে হাইড্রোজেনটা গিয়ে ইলেকট্রনটা গ্রহণ করে নিয়ে আসবে। তাহলে রয়ে গেল কে, সোডিয়াম, আর এদিকে রয়ে গেল কে, হাইড্রোক্সাইড। তাহলে একদিকে যে সোডিয়াম রয়ে গেল, একদিকে যে হাইড্রোক্সাইড রয়ে গেল, এই দুইটা মিলে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার তৈরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেকানিজম। এখন আমাদের এখানে কয়েকটা বিষয় জানার আছে, সেটা হলো এখানে যে আমাদের একাধিক আয়ন যখন থাকে তখন কে
অ্যানোডে জারণ ঘটাবে, কে অ্যানোডে বিজারণ ঘটাবে। এটা ডিপেন্ড করবে তিনটা বিষয়ের উপরে। এই বিষয়টা ডিপেন্ড করবে কয়টা বিষয়ের উপর? আমাদের তিনটা বিষয়ের উপরে। এই তিনটা বিষয় এখন আমরা পড়ব। তাহলে এই যে এখানে আমাদের সংক্ষেপে বলা হয়েছে, এখানে আমি জাস্ট এক নাগারে পড়ে দেই। এখানে চার্জমুক্ত হওয়ার যে তিনটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানোড চার্জমুক্ত হওয়ার প্রবণতা। এই যে এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষণকালে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে একের অধিক প্রকার ক্যাটায়ন থাকলে ক্যাটায়ন সমূহের মধ্যে কোনটি আগে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে চার্জমুক্ত হবে, তা আমাদের এখানে এই যে ইলেকট্রন গ্রহণ করে চার্জমুক্ত হবে তার ভিত্তি করে ক্যাটায়ন সমূহকে একটা সমৃদ্ধ সিরিজ আনা হয়েছে। এটা ধাতু সক্রিয়তা সিরিজ বলা হয়। এই যে সক্রিয়তা সিরিজের উপর ডিপেন্ড করবে কে আগে ইলেকট্রন দান করে দিবে। এবং এখানে দুটা মৌলের মধ্যে যে ধাতুটি উপরে অবস্থিত সেই ধাতুটি অধিক সক্রিয়, অর্থাৎ সেই ধাতুটি দ্রুত বিক্রিয়া করে ফেলবে। মানে আমাদের যে ধাতুটা উপরে, এখানে লিথিয়াম, ক্যাটায়নের মধ্যে লিথিয়াম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। লিথিয়াম সবার আগে ইলেকট্রন গ্রহণ করতে সে রাজি, সে খুব দ্রুত চলে যাবে। তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং সবার নিচে দেখো যে অরাম। ঠিক আছে, অরাম। এবং এখানে আমাদের মার্কারি থাকার কথা, মার্কারি যদি দেন আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই যে এটা হচ্ছে আমাদের সিরিজ, সক্রিয়তা সিরিজ। কে না কে মেগাবার আলোচনে ফিরে সুস্মিতাকে পাবে হাই, কোলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। তোমরা চাইলে এই সিরিজ দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, কে না কে, এখানে কে না কে পটাশিয়ামটা নাই, কে না কে মেগাইবার এলেজনে ফিরে সুস্মিতাকে পাবে হাই, কোলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিয়ম। এরপরে অ্যানায়নের মধ্যে আমরা দেখবো নাইট্রেট, এরপরে দেখবো সালফেট, ক্লোরাইড, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোক্সাইড। এটা তো এই যে যেটা হচ্ছে, আর অ্যানায়নের ক্ষেত্রে যেখানে আমরা নিচে অবস্থিত সেটা ইলেকট্রন গ্রহণ করে চার্জমুক্ত হবে। এই যে এরা আমাদের এই যে সোডিয়াম এবং সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন নিচের সারিতে, এই যে হাইড্রোজেন নিচের সারিতে। তো আমাদের হাইড্রোজেনটা আগে ইলেকট্রন গ্রহণ করবে, মানে সে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে এবং বিজারিত হবে। আবার জিঙ্ক 2+ এবং তোমার আয়রন 2+-এর মধ্যে আয়রন নিচের সারিতে অবস্থিত, কাজেই আয়রন 2+ ইলেকট্রন গ্রহণ করে আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ সে আগে বিজারিত হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম। আর আমাদের অ্যানায়ন থাকলে কি হবে? অ্যানোড আয়রন সমূহের মধ্যে কোনটি ইলেকট্রন গ্রহণ আগে ত্যাগ করে আগে চার্জ মুক্ত হবে, কোনটা ইলেকট্রন পরে চার্জ মুক্ত হবে, তার উপর ভিত্তি করে আয়ন সমূহকে আরও একটি সারিতে সাজানো হয়েছে। এইকে আমরা তড়িৎ আয়নের সারি বলা হয়। এই সারির মধ্যে যে দুইটা আয়নের মধ্যে যে আয়নটি নিচে, সেটি আগে ইলেকট্রন ত্যাগ করে আগে চার্জ মুক্ত হবে, আগে জারিত হবে। মানে যে আয়নটি নিচে, ঠিক আছে, যে আয়নটি নিচে সেটা আগে ইলেকট্রন ত্যাগ করবে। মনে করো আমাদের এখন ক্লোরাইড এবং হাইড্রোক্সাইডের মধ্যে কথাবার্তা হয়েছে না, এই ক্লোরাইড এবং হাইড্রোক্সাইডের মধ্যে কথাবার্তা হয়েছে, এখানে আমরা দেখলাম এই সারির যে কোনো দুইটা আয়নের মধ্যে ত্যাগ করে। আচ্ছা, সালফেট এবং ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড নিচের মধ্যে অবস্থিত, কাজে ক্লোরাইডের আগে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে, আগে জারিত হবে। তাহলে এখানে ক্লোরাইড এবং সালফারের মধ্যে যখন সম্পর্ক হবে, তখন আমাদের সালফার এবং ক্লোরাইডের মধ্যে ক্লোরিন নিচে অবস্থিত, সারির নিচে অবস্থিত, কাজে ক্লোরিন আগে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে, আগে জারিত হবে। আবার ক্লোরাইডের এবং হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সাইড নিচের সারি অবস্থিত, কাজে হাইড্রোক্সাইড ইলেকট্রন ত্যাগ করে। আমরা তো দেখলাম এই যে ক্লোরাইড এবং যখন হাইড্রোক্সাইডের মধ্যে হয়েছে, হাইড্রোক্সাইড ইলেকট্রন আগে সে ত্যাগ করে নিচে আগে ত্যাগ করে তোমার চার্জ মুক্ত হবে বা জারিতে হবে। ওকে, তো এখন আমাদের দেখবো এরপরের বিষয় হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানোড। তাহলে এখানে তুমি কিন্তু এর পরবর্তী ডিসিশনে যাইতে পারবে না। মানে এখানে আমাদের এটা হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ, এই যে এখানে তোমার ক্যাটায়ন এবং অ্যানোনে চার্জমুক্ত হওয়ার প্রবণতা, এটা হচ্ছে একটা পয়েন্ট। এরপরে সেকেন্ড একটা পয়েন্ট তোমাকে আনতে হবে, সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানোনের ঘনমাত্রার প্রভাব। দ্রবণে একের অধিক ক্যাটায়ন এবং অ্যানোন থাকলে চার্জমুক্ত হওয়ার প্রবণতা ঘনমাত্রার অনেক বেশি কার্যকর হয়। মানে হলো, মনে করো এখানে তোমার আমার সিচুয়েশনটা মিলাও, মানে আমাদের ক্ষেত্রে এখানে আমাদের ক্লোরাইডও পড়ছে আবার হাইড্রোক্সাইডও পড়ছে, তাই না? ক্লোরাইডও পড়ছে আবার হাইড্রোক্সাইডও পড়ছে। তবে দেখো যে ক্লোরাইডটা কিন্তু আমাদের এখানে তোমার জারণ প্রক্রিয়াতে গেছে, বাট আমাদের সিরিজে একটু দেখো তো, এই যে ক্লোরাইডটা আছে আবার উপরে, হাইড্রোক্সাইড আছে নিচে। তো আমাদের হাইড্রোক্সাইডটা তো জারণ প্রক্রিয়া যাওয়ার কথা ছিল, তাই না? স্বাভাবিকভাবে এমনটা যাবে, ক্লোরাইড এবং হাইড্রোক্সাইড যেখানে থাকবে হাইড্রোক্সাইড সেখানে যাবে। বাট আমাদের ক্ষেত্রে এখানে ব্যতিক্রম কেন হলো? ব্যতিক্রম হওয়ার কারণ একটাই, আমরা আগেই বলে দিয়েছি, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ঘনত্বটা বেশি, কনসেন্ট্রেটেড থাকবে এটা, যেহেতু এখানে ঘনমাত্রা বেশি। এই যে আমাদের দ্বিতীয় পয়েন্ট সেটাই বলতেছে যে ক্যাটায়নের ঘনমাত্রার প্রভাব, এখানে কনসেন্ট্রেশনের একটা বিষয় আছে। ঘনমাত্রা যত বেশি হবে, এক্ষেত্রে তোমার এই যে জারণ হওয়ার সম্ভাবনাও তত বেশি বেড়ে যাবে তার। এই যে ক্লোরাইড এবং হাইড্রোজেন একটা উদাহরণ এখানে দিছে।
এবার আসো তড়িৎধারের প্রকৃতি। তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎধারের প্রকৃতি অনেক সময় চার্জ মুক্ত হওয়ার জন্য উপরে দুইটা নিয়মের ব্যতিক্রম ঘটায়। সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে দুই ধরনের ক্যাটায়ন থাকে, একটা সোডিয়াম আয়ন, অপরটা হাইড্রোজেন আয়ন। যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী ক্যাথোডে হাইড্রোজেন চার্জ মুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর যদি পারদ ক্যাথোডের রূপে ব্যবহার করা হয় তাহলে সোডিয়াম আয়ন চার্জ মুক্ত হয়। এটি বিশুদ্ধ পানি তড়িৎ বিশ্লেষণ, এগুলো তোমরা রিডিং দিবা। এই যে আমি দুইটা বুঝাই দিলাম, বাকিগুলো আশা করি তোমরা পড়তে পারবা। এই যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা অবধি শেষ করে রাখবা। এখানে আমাদের কিছু পয়েন্ট আছে, ধাতু বিশুদ্ধকরণ, হ্যাঁ, ধাতু বিশুদ্ধকরণ প্রক্রিয়া, হ্যাঁ, চামচ দিয়ে মনে হয় এটা দিয়েছে তোমাদেরকে, চামচের একটু উদাহরণ এই যে এখানে দিয়েছে চামচের উদাহরণটা, যদি না বুঝো আমি বোঝাই দিব, নিজের একটু চেষ্টা করবা। ধাতু বিশুদ্ধকরণ, ইলেকট্রোপ্লেটিং, এই দুটো বিষয় শেষ করে আমাদের মোটামুটি শেষ। আর নেক্সট দিন আমরা গ্যালভানিক কোষ থেকে শুরু করবো আর কি। তো এই যে এই চিত্রটা চামচের সিলভারিং ইলেকট্রোপ্লেটিং, এটা আমাদের তড়িৎ বিশ্লেষণের একটা প্রকারভেদ। এখানের মধ্যে সিলভার পার্টটা জাস্ট অ্যানোড হিসেবে ইউজ হয়েছে, আমাদের এখানে চামচটা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে। তো যখন আমাদের এখানে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দেওয়া হয়েছে, তখন আমাদের এখানে যখনই এখানে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে এখানে আমাদের তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে, দেখা গেছে যে সোডিয়াম আয়নটা আমাদের এখানে উপরে গিয়ে এখানে প্রলয় ফেলছে। আমি খুব শর্টকাটে যদি একবার বলে দিই তাহলে মনে হয় ভালো হয়। খেয়াল করো, এই জায়গায় আমাদের সিলভার পাত যেটা অ্যানোড হিসেবে ইউজ করা হয়েছে, সিলভার পাত যেখানে আমাদের সিলভার আছে এখানে, আর এটা হচ্ছে আমাদের চামচ, ঠিক আছে, আয়রনের চামচ হইতে পারে। তো আমাদের চামচ কি হয়, চামচ হলো তোমার জং ধরে যায়, মরিচা ধরে, এই মরিচা থেকে রোধ করার জন্য আমরা এখানে তোমার সিলভারের প্রলেপ দিব। এর কারণ হচ্ছে আয়রন খুব সহজে, যে যত সহজে বাতাসের সাথে বিক্রিয়া করে আমাদের মরিচা ধরাইতে পারবে, সিলভার তত সহজে বিক্রিয়া করবে না। হ্যাঁ, এটা দেখো একবারে নিচে, সিলভারের অনেক নিচে কিন্তু এর অবস্থান, তোমার অবস্থানটা। আচ্ছা, এটা দেখবা পরে, সক্রিয়তা সিরিজের অনেক নিচে আর কি, কোলাঙ্গার হাজি আজি পিটাবে আমি, একেবারে নিচের দিকে এটা। তাহলে এই যে সিলভার, এই জন্য আমরা সিলভারের প্রলেপ দেই এখানে, এবং এটাকে বলতেছি আমরা ইলেকট্রোপ্লেটিং। তো এটাকে আমরা কিসের দ্রবণে নিব, সিলভার নাইট্রেটের দ্রবণে নিব। তো সিলভার নাইট্রেট দ্রবণে যখন নিবা তখন আমাদের এখানে যে জারণ বিক্রিয়া হবে সেটা হচ্ছে সিলভারটা, এখানে যে সিলভার, এই সিলভারটা সিলভার আয়নে পরিণত হবে এবং ইলেকট্রন ত্যাগ করে দিবে। এই সিলভারটা তোমার সিলভার আয়নে পরিণত হবে এবং ইলেকট্রন ত্যাগ করে দিবে আমাদের এই সিলভার দণ্ডটা। যখনই সে ইলেকট্রন ত্যাগ করে দিবে, পরে আমাদের যে এখানে তোমার ক্যাথোডে বিজারণ, তাহলে এটা হচ্ছে ক্যাথোড অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন হলো। এরপরে ক্যাথোডে বিজারণটা কেমন হবে, আমাদের এই যে সিলভার, এখানে যে তোমার এই সিলভার আয়নটা পরবর্তীতে এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে আমাদের যে দ্রবণের সিলভার, এই দ্রবণের সিলভারটা এই ত্যাগকৃত ইলেকট্রনকে গ্রহণ করে সে চামচের উপর আস্তে আস্তে জমা হতে থাকবে, এবং আলটিমেটলি দেখা যাবে চামচের উপর প্রলেপ পড়ে গেছে। আমি আবার রিপিট করি, খেয়াল করো, আমাদের এটা হচ্ছে সিলভার একটা দণ্ড, আর এটা হচ্ছে আমাদের লোহার একটা চামচ। আমরা যেখানে ডুবাইলাম সেটা হচ্ছে সিলভার নাইট্রেটের একটা জলীয় দ্রবণ, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, তাহলে দেখো এই সিলভার দণ্ডে জারণ বিক্রিয়া হবে, তাহলে এই সিলভারটা তাই ইলেকট্রন ত্যাগ করে সে সিলভার প্লাস আয়নে পরিণত হইল। এতটুকু হলো জারণ বিক্রিয়া। এখন দ্রবণের একটা সিলভার নাইট্রেট আছে না, ওই সিলভার নাইট্রেট তুমি যখন করবা তখন এখানে সিলভার আয়ন পাবা প্লাস নাইট্রেট আয়ন পাবা, তাই না। এই সিলভার আয়নটা ওই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করবে, এই সিলভার আয়নটা ওই ত্যাগকৃত ইলেকট্রনটা, এই সিলভার আয়নটা, এটা হচ্ছে দ্রবণের সিলভার আয়ন, সিলভার নাইট্রেটের সিলভার আয়ন। এই সিলভার আয়নটা ওই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে সে সিলভার ধাতুতে পরিণত হবে। এই সিলভার ধাতুটা তোমার এই চামচের উপরে আস্তে 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 জমা হতে থাকবে, এবং চামচটা আস্তে আস্তে প্রলেপিত হয়ে যাবে আমাদের এই সিলভার দ্বারা। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোপ্লেটিং প্রসেস মূলত। তো মোটামুটি আমাদের বিক্রিয়া যা আছে আমি সব পড়াই দিলাম, তোমরা খুব ভালো মতো একবার রিভিশন দিবা, খুঁটিনাটিগুলো পড়ে ফেলবা। আমরা নেক্সট দিন গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।